এবার বিপদে পড়ে স্রোতের কাছে সাহায্য চাইলো সার্থক স্যার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে স্রোত বলছে, দেখ এই প্রোগ্রামে আমার থেকে তো আর কোনো লাভ নেই, আমি বরং বাড়িতে চলে যাই। তখনই ওর বন্ধুরা বলতে থাকে, এটা কেমন কথা স্রোত, তুই না আগে বলেছিলি তুই এই প্রোগ্রামে থাকবি, তাহলে তুই নাচ গান করবি না তাতে কি হয়েছে, তুই তো থাকতেও পারিস, তুই তো প্রোগ্রামটা দেখবি। তখন স্রোত বলে, না না, এসব প্রোগ্রাম দেখার আমার কোনো ইচ্ছে নেই। ঠিক তখনই প্রিয়াঙ্কারা চলে আসে, আর আসলেই ওদের দেখে স্রোত সহ স্রোতের বন্ধুরা সবাই মিলে মজা করতে থাকে। তখনই প্রিয়াঙ্কা বলতে থাকে, দেখ খুব টেনশনে আছি, নাচে যে মেয়েটার আসার কথা সেই মেয়েটা আসছে না, অনেক লেট হয়ে গেল, ওনাকে আসতে পারবে না, এখন খুব চিন্তায় আছি। তারপরে এই কথা শুনে ওরা সবাই হাসতে থাকে। তারপরে প্রিয়াঙ্কা বলতে থাকে, আচ্ছা স্রোত, তুইও তো খুব ভালো নাচিস, তাহলে তুইও তো এই প্রোগ্রামটা করে দিতে পারিস বল। আর তাছাড়া সার্থক স্যার নিজে তো গান গাইবেন। তখন স্রোত বলে, শুন, তোদের কথায় আমি নাচ করব? কোনোদিনও নয়। আর ওই রামগুড়ের ছানার সাথে আমি তো কোনোদিনও নাচ করব না। ওনার গান কে শুনবে? ওনার গান কেউ শুনবেও না, আর আমি তার সাথে নাচ করবো না, বুঝেছিস? এই কথা বলে ওরা ওখান থেকে হাসতে হাসতে চলে যায়। তখনই প্রিয়াঙ্কার বান্ধবীরা বলতে থাকে, কি রে, তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই স্রোতকে নাচার কথা বলছিস? তখনই প্রিয়াঙ্কা বলতে থাকে, কি করব বল, আমরা যে এই প্রোগ্রামের প্রেসিডেন্ট, কোনো ভুল টুটি হলে তখন তো আমাদেরকে কথা শোনাবে, সবাই বলবে কেন ব্যাকআপ কোনো কিছু রাখিনি, কেন একজনের উপরে ভরসা করে আছি, তখন কি করব বল। তখনই আরেকজন বলতে থাকে, না না, স্রোতের কথা একদম বলবি না, স্যার গান গাইবে আর স্রোত নাচ করবে, সেটা কিছুতেই সহ্য করতে পারবো না আমরা, বুঝেছিস? তাই ওর কথা একবারও মুখে আনবি না। তখন এই কথা শুনে আর কিছুই বলে না প্রিয়াঙ্কা। তারপরে দেখা যাবে অন্যদিকে সিসিটিভি ফুটেজ চেক করছে অনির্বাণ আর সুদীপ্ত মিলে। তখনই অনির্বাণ দেখতে পায় যে সুদীপ্ত ওর কেবিনে ছিল। তারপরে সে টাকার ব্যাগটা রাখে, আবার নিয়ে চলেও যায়, আবার এসে রাখে, কিন্তু সে ড্রয়ারটা লক করে না। তখন অনির্বাণ বলতে থাকে, তুই তো ড্রয়ারটা লক করিসনি। তখন সুদীপ্ত বলতে থাকে, ইস, এত বড় ভুলটা আমি কি করে করলাম, ড্যামেট। তারপরে দেখা যাবে সেই ফুটেজটা ভালো করে চেক করতে থাকে অনির্বাণ আর সুদীপ্ত মনে মনে বলতে থাকে, এবার টাকার গুলো তো আমি আগে হাফিস করে দিয়েছি, এখন সব দোষটা পড়বে রায়ের ঘাড়ে, কিছুতেই রায়কে কেউ বাঁচাতে পারবে না। তারপরে দেখা যাবে সিসিটিভি ফুটেজে হঠাৎ করে রায়কে দেখে অনির্বাণ আর সুদীপ্ত। দেখেই অনির্বাণ চমকে যায় আর বলতে থাকে, রায় তোর কেবিনে? তখনই সুদীপ্ত বলতে থাকে, হ্যাঁ, আমি ওকে ফোন করে বলেছিলাম যেন এই ফাইলটা নিয়ে বোঝোর কাছে দেয়, আসলে আমি নিচে ছিলাম, আসতে পারতাম, কিন্তু আবার উঠে আসবো, তার জন্য রায়কে আমি ফোন করেছিলাম, আর আমার কেবিনে পাঠিয়ে এই ফাইলটা বোঝোকে দিয়ে আমাকে দিতে বলেছিলাম, আমাকে দিয়েও ছিল। তারপরে অনির্বাণ দেখতে থাকে ভালো করে, কিন্তু রায় শুধুমাত্র ফাইলটাই নেয়। তখন সুদীপ্ত বলতে থাকে, কিন্তু ফাইলটা নিতে গিয়ে যে উনি আমার টাকাগুলি হাফিস করে দেবে সেটা তো আমি বুঝতে পারিনি। তখন অনির্বাণ বলে, কি বলছিস তুই, বুঝতে পারছিস কি বলছিস? না, ওরকম কিছু তো দেখা গেল না, উনি তো কেবিনে ঢুকে ফাইলটা নিয়েই উনি চলে গেল, তাহলে ওনাকে কি করে বলছিস? তখনই সুদীপ্ত বলতে থাকে, দেখ অনির্বাণ, তুই ওনাকে কদিন ধরে চিনিস, না হলে উনি ছাড়া তো আমার কেবিনে আর কেউ আসেনি, তাহলে এই টাকাগুলো কে নেবে বল, কে নেবে? আর তাছাড়া তুই তো আমাকে সন্দেহ করছিলি, তাহলে তাহলে এখন যখন রায়কে তুই আমার কেবিনে দেখেছিস, তাহলে ওকে কেন সন্দেহ করতে পারছিস না? আর তাছাড়া ও নতুন এমপ্লয়, ও সম্পর্কে কি জানিস তুই? তখনই অনির্বাণ বলতে থাকে, জানি না, আমি কিচ্ছু জানি না, তবে আমি এটা ভাবতেও পারছি না, কিন্তু আমার ট্যাক্স জমা দেওয়াটা জরুরি দরকার, তুই বুঝতে পারছিস? না হলে আমার অফিস বন্ধ হয়ে যেতে পারে 2-1 দিনের মধ্যে, কত বড় একটা ক্ষতি হয়ে যাবে, তুই বুঝতে পারছিস ব্যাপারটা? তখনই সুদীপ্ত বলতে থাকে, সেই জন্যই তো বলছি যে ওকে চেপে ধরলে টাকাগুলো বেরিয়ে যাবে, নিশ্চয়ই ও নিয়েছে, না হলে আর টাকাগুলো কে নেবে? তখনই অনির্বাণ বলতে থাকে, তাহলে আমি জানি না, এখনই পুলিশকে খবর দিতে হবে, সব ভালোভাবে তদন্ত করতে হবে। এই কথা শুনে খুশি হয়ে যায় সুদীপ্ত, মনে মনে বলতে থাকে, এটাই তো আমি চাই, পুলিশ আসুক, পুলিশ আসলেই তো রায়কে ধরে নিয়ে যাবে, আমার ঘাট থেকে দোষটা নেমে যাবে। আর অন্যদিকে দেখা যাবে নাচের লোক আসেনি বলে প্রিন্সিপাল খুবই রেগে যায় প্রিয়াঙ্কাদের উপর। তখন বলতে থাকে, তোমরা কি করেছো, হ্যাঁ, আরেকটা নাচের লোক রেডি করতে পারলে না? তখনই সার্থক বলতে থাকে, স্যার আপনি কি বলছেন, এতদিন ধরে রিহার্সাল করিয়ে যাকে রেডি করেছি তার জায়গায় আজকে প্রোগ্রাম, এখন কি অন্য কেউ একজন এসেই কি তার মতো নাচতে পারবে কোনো রকম প্রস্তুতি ছাড়াই? তখন প্রিন্সিপাল বলতে থাকে, জানি না, আরো তো কলেজে নাচের মানুষ আছে, আর তাছাড়া এটাই খুব আকর্ষণীয় প্রোগ্রাম ছিল, এটার মধ্যেই এই নাচ গানের অনুষ্ঠানটাই সবচেয়ে বড়, না হলে আমি যে ফান্ডটা পাবো সেই ফান্ডটাও পাবো না এই কলেজের, তাহলে কি হবে? তখনই সার্থক বলতে থাকে, স্যার তাহলে এখন কি করার? তখনই দুজন মেয়ে বলতে থাকে, স্যার আপনারা স্রোত মুখার্জিকে কেন নিচ্ছেন না সেকেন্ড ইয়ারের, ও খুব ভালো নাচে। তখনই সার্থক বলতে থাকে, তোমরা কি করে বলছো ও খুব ভালো নাচে, কোনো রকম কোনো প্রস্তুতি ছাড়া ও কি করে নাচবে, তারপরে আরো রকম গন্ডগোল করে ফেলবে, তখন হাসি পাত্র হয়ে যাবে সবার কাছে আমাদের কলেজ, কোনো দরকার নেই। তারপরে প্রিয়াঙ্কার বান্ধবী প্রিয়াঙ্কাকে বলতে থাকে, তুই কিন্তু স্রোতের কথা একদম বলবি না, একদম বলবি না। তখন ওর প্রিয়াঙ্কার বান্ধবীরা বলতে থাকে, না না, অত ভালো নাচে না ও, অত ভালো নাচে কে বলেছে তোমাদের, আর তাছাড়া কোনো রকম কোনো প্রস্তুতি ছাড়া ও নাচতে পারবে না, তখন আরো গন্ডগোল পাকাবে। তখন প্রিন্সিপাল সার্থককে বলতে থাকে, দেখো এখানে
কি করতে হবে কি না করতে হবে সেটা কিন্তু তোমাদেরই দেখতে হবে। নাচের প্রোগ্রামটা কিন্তু খুব জরুরি। তখনই সার্থক বলতে থাকে, স্যার স্রোতকে দিয়ে নাচানোর কোনো দরকার নেই, তাহলে আপনি এক কাজ করুন, এই প্রোগ্রাম থেকে নাচ গানের ব্যাপারটাই বাদ দিয়ে দিন। হ্যাঁ, অন্য সব প্রোগ্রামগুলো হবে। তখন প্রিন্সিপাল বলে, না এটাই তো মেন আকর্ষণ, এটা ছাড়া কি করে জমবে বলো, সবাই তো এটার অপেক্ষাই আছে। তাহলে তখন সার্থক বলে, তাহলে ওই স্রোত মুখার্জি নাচলে আমি গানটা গাইতে পারবো না স্যার, অন্য কাউকে দিয়ে গানটা গাওয়াতে হবে, আমি ওর সাথে গানটা গাইতে পারবো না। তখন এই কথা শুনে প্রিন্সিপাল বলতে থাকে, কি বলছো তুমি সার্থক? মিস্টার সেন, তুমি এই কথা বলতে পারো না, তুমি একজন টিচার, আর তুমি সব স্টুডেন্টদেরকে একসাথেই রাখা উচিত, তোমার ভাবা উচিত। আচ্ছা ওইদিকে চলো তো। তারপরে ওইদিকে নিয়ে বলতে থাকে, এটা তো সেই স্রোত তাই না? তখনই সার্থক বলতে থাকে, হ্যাঁ সেই স্রোত, সেই বেয়াদব মেয়েটা। তখনই প্রিন্সিপাল বলতে থাকে, দেখো ও বেয়াদব হোক আর যাই হোক ভালোই তো হবে, তুমি গান করবে ও নাচ করবে, তাহলে তো নিজেদের মধ্যে সব ঝামেলাটা মিটে যাবে, তাহলে তুমি কেন রাজি হচ্ছ না বলো তো? তখনই সার্থক অবাক হয়ে যায় আর বলতে থাকে, স্যার আমি নিজেদের মধ্যে ঝামেলা মেটানোর কোনো ব্যাপারই দেখছি না, ঝামেলা মেটানোর তো কিছু নেই। তাহলে তখন প্রিন্সিপাল বলে, অত কিছু আমি জানি না, নাচের মানুষ তোমাদেরকে ঠিক করতে হবে। তখন সার্থক বলে, আমি ওর সাথে গিয়ে কথা বলতে পারবো না স্যার, আপনি গিয়ে বলুন ওকে নাচ করতে। তখন প্রিন্সিপাল বলে, না তোমরাই গিয়ে কথা বলবে, আর তুমিই গিয়ে ওকে বলবে এই নাচ করার কথা, বুঝেছো? তখন এই কথা শুনে সার্থক অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে পুলিশ আসে সেই সিসিটিভি ফুটেজ দেখে রায়কে শনাক্ত করে আর বলতে থাকে, উনি কে? তখনই সুদীপ্ত বলতে থাকে, নতুন এমপ্লয়ি, আমি ওকে বলেছিলাম এই ফাইলটা নেওয়ার জন্য। তখন এই কথা শুনে অফিসার বলতে থাকে, না মেয়েটা তো শুধু ফাইলটা নিয়ে বেরিয়ে গেল, অন্য কিছু তো নিতে দেখলাম না, তাহলে ওকে কি করে চোর বলছেন? তখন সুদীপ্ত বলতে থাকে, স্যার এটা বুঝতে পারছেন না কেন, ও ছাড়া এই কেবিনে আর কেউ আসেনি, আর কাউকে কি আসতে দেখেছেন? তাহলে এতগুলো টাকা কোথায় চলে গেল? নিশ্চয়ই সরিয়ে নিয়েছিল। তখন অফিসার বলে, না না আপনার কথার ভিত্তিতে আমি কাউকে চোর সাব্যস্ত করতে পারি না, কারণ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে মেয়েটা এসে শুধুমাত্র ফাইলটাই নিয়ে গেছে। তখন সুদীপ্ত বলে, স্যার অনেক কিছু খালি চোখে দেখা যায় না, না হলে টাকাগুলো কোথায় গেল বলুন? তখনই অফিসার অনির্বাণকে বলতে থাকে, আচ্ছা অনির্বাণ বাবু আপনি কি বলছেন, এই মেয়েটা টাকা চুরি করতে পারে? আপনি ওনাকে কতদিন ধরে চেনেন? তখনই অনির্বাণ অবাক হয়ে যায় আর বলতে থাকে, বেশি দিন ধরে চিনি না, নতুন এমপ্লয়, তবে এতটুকু জানি যে কদিন আগে ওর বাবা মারা গিয়েছিল, ওরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আর তাছাড়া ওদের ফ্যামিলিতে খুব ফিনান্সিয়াল প্রবলেম চলছে। তখন এই কথা শুনে অফিসার রায়কে নিয়ে আসার কথা বলে। তারপরে রায়কে খবর দিলে রায় আসে, এসে বলতে থাকে, স্যার আমাকে ডাকলেন? তখনই অফিসার বলতে থাকে, আপনি কি জানেন এখানে কি হয়েছে? তখন রায় বলতে থাকে, স্যার বাইরে শুনেছিলাম যে টাকা চুরি হয়েছে নাকি, তাই শুনলাম যে সবাইকে নাকি ইন্টারোগেট করা হবে। তখন অফিসার বলে, বলুন তো আপনাকে সবার আগে কেন ইন্টারোগেট করতে আনা হয়েছে? তখন রায় বলতে থাকে, স্যার সেটা আমি কি করে বলবো বলুন তো? তখন অফিসার বলে, দেখুন তো সিসিটিভি ফুটেজটা ভালো করে। তারপর রায় দেখে বলতে থাকে, সুদীপ্ত স্যারই তো আমাকে ফাইলটা নিয়ে যাওয়ার কথা বলেছিল, আমি তো এই ফাইলটাই নিয়ে গিয়েছিলাম স্যার। তখন অফিসার বলতে থাকে, আচ্ছা অফিসে যে অনেক বড় একটা অ্যামাউন্ট ট্যাক্স দেওয়ার কথা সেটা আপনি শুনেছিলেন? তখন রায় বলে, সেটা আমি জানি, অনেকবার চিঠিও লিখেছিলাম। তখন অফিসার বলে, অত ঘুরিয়ে পিছিয়ে বলার কিছু নেই, আপনি সরাসরি বলুন আপনি কি জানতেন? তখন রায় বলে, হ্যাঁ স্যার জানতাম, কিন্তু কেন? তখন অফিসার বলে, এতগুলো টাকা সরিয়ে দিলেন আর এখন বলছেন যে কেন, আপনি কিছু জানতেন না? তখন রায় বলে, কি বলতে চাচ্ছেন আপনারা? আমরা মধ্যবিত্ত ফ্যামিলির হতে পারি, কিন্তু চুরি আমরা করতে পারি না। আমাদের টাকার লোভ নেই, আমাদের মান সম্মানের লোভ আছে, আত্মসম্মানের লোভ আছে, কিন্তু টাকার লোভ নেই স্যার। তখন অফিসার বলতে থাকে, দেখুন আপনার কিসের লোভ আছে কিসের লোভ নেই, এতগুলো টাকা সামনে পেয়ে যে আপনি হাফিস করেননি সেটার কোনো গ্যারান্টি নেই। আর তখনই রায় বলতে থাকে, অনির্বাণ স্যার আপনি কিছু বলুন, আমি কি এটা করতে পারি? তখন অফিসার বলে, অনির্বাণ বাবু বলেছে আপনাকে আর কতটুকুই বা চিনে, আর তাছাড়া আপনাদের ফ্যামিলিতে টাকার প্রবলেম আছে সেটা অনির্বাণ বাবু জানে। যা শুনে রায় অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে। তারপরে অফিসার বলতে থাকে, মিস মুখার্জি আপনার সাথে বাকি আর যা কথা হবে থানায় গিয়ে হবে। যা শুনে রায় পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছেন অফিসার, আমি কেন থানা যাব? তখন অনির্বাণও রায়ের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।